ওমেকং পরমং ব্রহ্ম ওমেকং শরণং মম সর্বেস্তাং মিলনং তস্মৈ ওঙ্কারায় নমো নমঃ। প্রণাম নিবেদন করছি যাঁর অহেতুকী করুণায় এই মহানাম সাধনার মহা সুযোগ আমরা এবং জগৎবাসী পেয়েছেন। সেই পরমারাধ্য গুরুদেব আচণ্ডাল ব্রাহ্মণে ব্রহ্ম গায়ত্রী ও প্রণব মন্ত্র অধিকার প্রদাতা, দেবমানব সৃষ্টির এক মহাপরিকল্পনাদাতা, যুগাচার্য ঋষি অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আতুল চরণে আমার শত সহস্র কোটি ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করছি। মহৎ গুরুর সাথে অভেদ জ্ঞানে জগতের সকল সদ্গুরু শ্রীচরণ কমলে শ্রদ্ধাপ্লুত প্রণাম জানাচ্ছি এবং এই অনুষ্ঠানের সামনে এবং সাথে যুক্ত যারা রয়েছেন তারা সহ বিশ্ববাসী সকলের উদ্দেশ্যে আমার সশ্রদ্ধ প্রণাম এবং জয়গুরু সম্ভাষণ জানাচ্ছি এবং এই অনুষ্ঠানে সকলকে সাধুবাদ জানাচ্ছি। আমরা সাহিত্য সম্ভার অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রাণারাধ্য গুরুদেব অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব জীবনের প্রথম প্রবাদ গ্রন্থের যা লিখেছেন দ্বিতীয় পত্রে সেই বিষয়ে সংক্ষেপে উপস্থাপন করছি। আমরা জেনেছি যে মানব জীবনের বাল্যকাল কত গুরুত্বপূর্ণ এবং তৎপূর্বে শিশুকাল সম্পর্কে তিনি তার বাণীতে বলেছেন, শিশুরে লইয়া কোলে যে চিন্তা করিবে এই শিশু জগতের সেই বস্তু দিবে। এর পূর্বেও তিনি ভেবেছেন, জন্মগ্রহণের পূর্বে পিতা এবং মাতা যেভাবে চিন্তা করবেন, যেভাবে ভাববেন, তাদের জীবনের যে পবিত্র আচরণ থাকবে সেগুলো নিয়েই শিশু ভূমিষ্ঠ হবে। তারপর শিশুকাল লালন পালনে যদি পিতামাতা যত্নশীল হয়, চিন্তা চেতনা ভাবনা যদি উন্নত পর্যায়ের হয়, প্রতিনিয়ত যদি ভগবত নাম স্মরণ করে তার মধ্যে পবিত্র চিন্তা, পবিত্র চেতনা, পবিত্র ভাবনা অনুপ্রবিষ্ট করে দেওয়ার চিন্তায় সবসময় যত্নশীল হয়, তাহলে শিশুকালটিও সুন্দরভাবে সুগঠিত হয়ে যাবে। তারপর বাল্যকাল, কিশোর এবং যৌবনকাল। তার জন্যে এই মহাসাহিত্য রত্নগুলো আমাদের সামনে পর্যায়ক্রমে সাহিত্য সম্ভার পৌঁছে দেবে। এবং আজকে দ্বিতীয় পত্রায় তিনি বলেছেন, আমি যেই কথাটি বলেছিলাম যে জীবনের ভিত্তি রচনায় যে আবশ্যকীয় বিষয়গুলো রয়েছে, যেগুলো কোনো বন্ধু বান্ধব আত্মীয় তোমার অভিভাবক উচ্চবাচ্য করবেন না, সেই বিষয়গুলোই কোনো বন্ধুর কাছ থেকে যদি তুমি জানার আগ্রহ করো, তাহলে কি সমস্যাটি হবে? শতকরা ৯৯টি স্থলে সে হয়তো উপযুক্তভাবে পবিত্রভাবে মনকে বিশুদ্ধ চাঞ্চল্য মুক্ত রাখিয়া তোমার কাছে সেই বিষয়গুলো বলে উঠতে পারবে না। সেই জন্য ঋষি স্বরূপানন্দ বড় করুণা করে অত্যন্ত যত্নশীল হয়ে সমগ্র মানব সমাজের কল্যাণের জন্যে সেই বাল্যকালের ভিত্তি রচনার জন্যে তিনি বলেছেন, যে বিষয়গুলো আমি তোমার মঙ্গল বাসনা দ্বারা প্রেরিত হইয়া শুদ্ধ চিত্তে বলিতে চাহি, সেই বিষয়গুলো আমি এই জন্য বলিতে চাই শান্ত মন লইয়া, শুদ্ধ হৃদয় লইয়া, তপস্বী ঋষি বালকের মতো তোমাদের মঙ্গল কামনায়। আর তোমরা সেইগুলো তোমাদের জীবনের সরলতা লইয়া, একাগ্র চিত্ত লইয়া সেগুলো শ্রবণ করো এবং জীবনের আচরণের মধ্যে সেগুলো গ্রহণ করো। মানুষের মতো মানুষ হইবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হও। এবং চমৎকারভাবে এই পত্রে তিনি বলেছেন, অশ্রদ্ধার সহিত একটা পরম মঙ্গলজনক অতি ভালো কথা শুনিলেও ভালো কথার ভালো ফল উপযুক্তভাবে পাওয়া যায় না, কিন্তু শ্রদ্ধার সহিত শ্রবণ করিলে এবং শ্রদ্ধার সহিত গ্রহণ করিলে তুচ্ছ একটি ভালো কথাও জীবনে যুগান্তর আনয়ন করে। আমি চাহি তুমি শ্রদ্ধাবান হও, তোমারই ভবিষ্যৎ মঙ্গলের জন্যে আজ যে কথাগুলি বলা হইবে সেই কথাগুলি পরম আগ্রহের সহিত গ্রহণ করো। আমি চাহি উপেক্ষা বা অবজ্ঞায় জীবনের প্রথম কৈশোরে একান্ত আবশ্যকীয় মঙ্গলময় হিতবাণীকে তুচ্ছ না করিয়া সৎ সংকল্পের সমস্তটুকু বল দিয়া ইহা পালন করো।
যদি সেইগুলো আমরা উপলব্ধি করিয়ে দিতে পারি সেই বালক এবং কিশোরদের মধ্যে, তাহলে তারা শ্রদ্ধার সহিত সেইগুলো গ্রহণ করবে। সেই দায়িত্বটি আজ পিতা, মাতা এবং অভিভাবকের নেওয়া প্রয়োজন। সেই জন্য এই অনুষ্ঠানটির সাথে সকলে যুক্ত থাকার জন্য আমরা বারবার আহ্বান করছি। কারণ ছেলে মেয়ে তারা যদি সেগুলো বুঝে উঠতে না পারে, হৃদয়ঙ্গম করতে না পারে, একাগ্র চিত্ত নিয়ে সহজ সরল মনোভাব নিয়ে বুঝে উঠতে না পারে বা সেভাবে শুনতে না পারে, তাদেরকে যদি আমরা একটু সহযোগিতা করি সকলে মিলে, তাইলে সেটি তারা অনায়াসে বুঝে উঠতে পারবে। কারণ পত্রগুলো সহজ সরলভাবে ঋষি স্বরূপানন্দ বলেছেন। এবং এই কথাগুলো তিনি এই জন্য বলছেন যে অশ্রদ্ধার সহিত একটি পরম মঙ্গল জনগতি ভালো কথা শুনিলেও তার ভালো ফল উপযুক্ত হবে পাওয়া যায় না। কিন্তু শ্রদ্ধার সহিত শ্রবণ করিলে, শ্রদ্ধার সহিত গ্রহণ করিলে তুচ্ছ একটি ভালো কথাও জীবনে যুগান্তর আনয়ন করবে। যেই কথাগুলি বলা হইবে সেই কথাগুলি পরম আগ্রহের সহিত গ্রহণ করো। আমি চাহি উপেক্ষা বা অবজ্ঞা জীবনের কৈশোর একান্ত আবশ্যকীয় মহামঙ্গলময় হিতবাণীকে তুচ্ছ না করিয়া সৎ সংকল্পের সমস্তটুকু বল দিয়া ইয়া পালন করো। তাই তিনি বলেছেন, তোমার মঙ্গলের জন্য আমার যাহা বলিবার প্রয়োজন তাহা আমি বলিবই। পর্যায়ক্রমে তিনি সেইগুলো বলেছেন এবং সেই বিষয়গুলো জীবনের এই পর্যায়ে কিন্তু তাদের অনুশীলনে আসবে না, কিন্তু পরবর্তী পর্যায়ে সেগুলো পর্যায়ক্রমে আমাদের যদি সচেতনতা বোধ না থাকে তাদের অনুশীলনে চলে আসবে। সেই জন্য আগাম এই কথাগুলো বলতে গিয়ে তিনি বলছেন, তুমি হয়তো বলতে পারবে যে রেখে দেন মশাই আগাম সংবাদ, কিন্তু আমি এই কথাগুলো পূর্বেই বলবো। কেন? কারণ এমন এক সময় তোমার সেই কথাগুলো প্রয়োজন হবে, যখন তোমার বিপদের সময় শুরু হয়ে যাবে, তখন আর কথাগুলো বলার সময় থাকবে না। তাই বিপদ আসার আগেই জীবনের এই পর্যায়ে এই গুরুত্বপূর্ণ কথাগুলো তোমাদের শুনে নিতে হবে। তাই তিনি বলছেন যে নিজেদের অজ্ঞানতা বশে এমনকি জটিল অবস্থায় পতিত হওয়ার আগে, অনুতাপের অশ্রুতে বুক ভাসাইয়া কাঁদিবার আগে পূর্বেই হিতকর কথাগুলো মর্ম কথাগুলো তোমাকে জেনে নিতে হবে, যাতে তোমার জীবনে অনুশীলনের কারণে তোমার সকল প্রতিকূল পরিস্থিতিকে তুমি অগ্রাহ্য করতে পারো। জীবন ঘটনের পথে যাওয়া প্রয়োজন, তাহা তুমি নিতে পারো। তিনি বারবার সেই প্রেক্ষাপটটা তৈরি করছেন, কারণ সেই গুরুত্বপূর্ণ কথাগুলো পরবর্তী পত্রগুলোর মধ্যে পর্যায়ক্রমে আসবে। তার একটা প্রস্তুতি তিনি শুধু এখন দিচ্ছেন, যে তোমাকে প্রস্তুত হলে, তুমি যদি আগ্রহ সহকারে শুনো, তুমি যদি শ্রদ্ধার সহিত শুনো, তুমি যদি সেইগুলো শ্রদ্ধার সহিত শুনে হৃদয়ঙ্গম করতে পারো, অনুশীলনে নিতে পারো, তাইলে সেই কথাগুলো পর্যায়ক্রমে আমি তোমাকে বলে যাব। এবং সেই কথাগুলো জানার যে আগ্রহ, সেটি যদি আমাদের সৃষ্টি হয়, তাইলে এই পর্যায়ক্রমে একটা একটা করে পত্রের মূল বিষয়গুলো তুলে ধরার সার্থকতা সম্পাদিত হবে। আমরা খুব সংক্ষিপ্তভাবে প্রত্যেকটা পত্রের নির্যাস তুলে ধরার চেষ্টা করব। দ্বিতীয় পত্রেও তিনি মূল কথাটিতে এখনো আসেননি, এখনো প্রস্তুতি লগ্নে রয়েছেন, শ্রদ্ধার সহিত কথাগুলো শোনার আগ্রহ সৃষ্টি করে যাচ্ছেন। কারণ কথাগুলো এমন গুরুত্বপূর্ণ, এই বয়সে সেই কথাগুলো বুঝার জন্য যে শ্রদ্ধা দরকার, যে আগ্রহ দরকার, যে একনিষ্ঠা দরকার, যে একাগ্রতা দরকার, তা সৃষ্টি করার জন্যে এই দুটি পত্রেই পর্যায়ক্রমে সেই কথাগুলোই বলেছেন। এখনো মূল কথায় যাওয়া হয়নি। পর্যায়ক্রমে সেই মূল কথায় আস্তে আস্তে যাওয়া হবে, যখন তাদের প্রস্তুতি থাকবে এবং একনিষ্ঠা থাকবে, আগ্রহ থাকবে, তাহলে আমরা প্রত্যেকটি কথা হৃদয়ঙ্গম করে জীবনকে সেইভাবে সুগঠিত করার প্রয়াস পাব। জীবনের প্রথম প্রবাদ এমন একটি গ্রন্থ, মানব জীবনে আমরা যখন কোনো দালান করি, সেই দালানের যেমন ফাউন্ডেশন শক্ত হলে দালানটি কত তলা হবে সেটি নির্ভর করে ফাউন্ডেশনের উপরে। মানব জীবনের ফাউন্ডেশন হচ্ছে এই বাল্যকাল, এই কিশোরকাল। এটিকে যদি সুন্দরভাবে সাজানো যায়, ফুলের মতো পুত ও পবিত্র রাখা যায়, সেভাবে যদি তৈরি করা যায়, তাহলে জীবনের সর্বোচ্চ শিখরে পৌঁছা অতীব সহজ হবে। তাই তার এই সাহিত্যে মধ্যে জীবনের প্রথম প্রবাদ গ্রন্থটি যদি আমরা চমৎকারভাবে নিজেদের মধ্যে অনুশীলনে নিতে পারি, তাহলে আমরা প্রত্যেকে সেটি উপলব্ধি করতে পারবো। কারণ কথা দিয়ে চেরা ভেজানো যাবে না, তার বাস্তবতা চাই। এবং তিনি সেই জন্যে গৃহে গৃহে ঘুরেছেন,
বালকদের মধ্যে এই কাজগুলো করেছেন এবং প্রতিটা বালকের জীবনের পরিবর্তনের জন্য পর্যায়ক্রমে এই পত্রগুলো লিখেছেন। আমরা এই দ্বিতীয় পত্র থেকে সেটি জানলাম যে আগাম যেই কথাগুলো আমার শোনার প্রয়োজন, সেই কথাগুলো শোনার জন্যে আমার প্রস্তুতি প্রয়োজন। এবং এই দ্বিতীয় পত্রে আমরা যেই কথাটি বিশেষভাবে জেনেছি সেটি হচ্ছে শ্রদ্ধার সহিত জানতে হবে, ভালোবাসা দিয়ে শুনতে হবে, একাগ্র চিত্ত নিয়ে শুনতে হবে। তাহলে আমরা সেই কঠিন কথাগুলো আস্তে আস্তে হৃদয়ঙ্গম করতে পারবো। সেই জন্যে আমরা দ্বিতীয় পত্র দিয়েই দ্বিতীয় পর্বটা শেষ করতে চাই। আমরা বেশি কথা বলে ছেলে মেয়েদের মধ্যে, বিশেষ করে ছেলেদের মধ্যে সেই বোঝা বাড়াতে চাই না। সহজ সরলভাবে তিনি যেভাবে লিখেছেন, সহজ সরলভাবে তিনি যেভাবে বলেছেন, সেভাবে আমরা সহজ সরল ভাষায় তাঁর কথায় সেই কথাগুলো উপস্থাপন করছি। আমাদের নিজেদের এখানে কিছুই নেই। এখানে ঋষি স্বরূপানন্দ যেভাবে চেয়েছেন যে বালকদের মধ্যে, কিশোরদের মধ্যে পবিত্রতার বীজ বপন করতে এবং তাদের বাল্যকালকে সুন্দরভাবে সুদৃঢ়ভাবে রূপান্তর করতে, সেই প্রত্যাশা রেখে আমিও আজকের দ্বিতীয় পর্ব অনুষ্ঠানটি শেষ করতে যাচ্ছি। এবং দ্বিতীয় পর্বে আমরা প্রত্যেককে আমাদের সাথে যুক্ত হবে এই প্রত্যাশা করছি এবং ছেলে মেয়েদের জীবন গঠন করে দেশ ও জাতির সৌভাগ্য আমরা পরিবর্তন করে দিতে চাই এবং সেই প্রত্যাশা রাখি। সকলকে আবারও আমাদের এই অনুষ্ঠানের সাথে যারা যুক্ত রয়েছেন অথবা যারা যুক্ত হবেন, সকলের কাছে আমাদের সশ্রদ্ধ অভিনন্দন, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। হরি ওম।